একবার বলে দিচ্ছি। আরো একটা মেথড আছে, এটা হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। আরো একটা মেথড আছে, আমি অ্যালজেব্রিক মেথড। যদি বড় হয়ে যায় ইকুয়েশন গুলো তাহলে অ্যালজেব্রিক মেথড ইউজ করতে হয়। আমি একবার বলে দিচ্ছি, এই চ্যাপ্টারের যেগুলো যেগুলো আছে ওগুলো পড়িয়ে দিই। তোদের কি স্কুল হচ্ছে এখন? হ্যাঁ, যাচ্ছিস? অনলাইন অনলাইন হচ্ছে? কোন চ্যাপ্টার হচ্ছে পড়ানো? এটাই হচ্ছে। আমরা দেখবি যে এই কম্পাউন্ডের এগুলো পড়িয়েছিলাম, সিম্বল, ভ্যালেন্সি, র্যাডিক্যাল, কম্পাউন্ডের নেম, ফর্মুলা। এই ব্যালেন্স হিট অ্যান্ড ট্রায়াল মেথড এটা করাচ্ছিলাম, যে ব্যালেন্সিং অফ ইকুয়েশনস এটা করাচ্ছিলাম আগের দিনকার। এগুলো আছে অ্যাটমিক মাস, রিলেটিভ অ্যাটমিক মলিকুলার মাস, স্ট্যান্ডার্ড, the definition, calculation of relative molecular mass, percentage, composition. ব্যালেন্সিংটা আমি আরেকবার ভালো করে শিখিয়ে দিই, বলে দিই, আর এগুলো আমি পড়ে দিচ্ছি। আচ্ছা দেখ, প্রথম কথা হচ্ছে যে একটা কেমিক্যাল ইকুয়েশনকে ব্যালেন্স করতে হবে কেন? আমরা একটা কেমিক্যাল রিয়াকশনকে ব্যালেন্স করব কেন? তার পিছনে কারণ হচ্ছে যে আমাদের একটা ল আছে। সেই লটা কি না? ল অফ কনজারভেশন অফ মাস। এটা কি বলে না? মাস বিফোর the reaction equals to mass after the reaction. রিয়াকশনের আগে মাস আর পরে মাস একই হবে। তো ধর কেউ একটা এরকম রিয়াকশন করলো, H2 প্লাস Cl2 থেকে HCl হলো। তো হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1 করে। দুটো আছে, হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1। আর ক্লোরিনের কত না? 35.5 ইন্টু 2। তাহলে এটা হয়ে গেল 2 আর এটা হয়ে গেল 71। তাহলে টোটাল 2 প্লাস 71। প্রথমে মাস কত? 73। কিন্তু পরে মাস কত? 1 প্লাস এটা 35.5 মানে 36.5। তাহলে এটা পরে মাস কত? 36.5 আর আগে মাস কত? 73। এরকম হলে হবে না, মাস কমে যাবে কি করে? মাস তো কমতে পারে না। ল অফ কনজারভেশন অফ মাসে বলা রয়েছে যে মাস কমা বাড়া করতে পারে। তাহলে ব্যালেন্স যদি করি, এদিকে যদি একটা 2 বসাই, তখন কি হবে না? এই 36.5 কে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, তখন এই 73 হয়ে যাবে। সেই জন্য ল অফ কনজারভেশন অফ মাসটাকে মেনটেন করার জন্য দেখ যে কেমিক্যাল রিয়াকশন according to the principle of law of conservation of mass can neither be created nor destroyed. মাসকে তুমি ক্রিয়েটও করতে পারো না, ডিস্ট্রয় করতে পারো না। রিয়াকশনের আগে মাস এবং পরে মাস একই থাকবে। এই কারণে একটা রিয়াকশনকে সবসময় ব্যালেন্স করার দরকার পড়ে। মাস যেহেতু একই থাকে, তাই ওটাকে মেনটেন করার জন্য ল অফ কনজারভেশন অফ মাসটাকে মেনটেন করার জন্য ব্যালেন্স করার দরকার পড়ে। তো যেরকম এখানে একটা ধর রিয়াকশন আছে, যেরকম এখানে রিয়াকশনটা দেয়া রয়েছে। দেখ যে ক্যালসিয়াম অক্সাইড তার সাথে জল
Ba ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো তাতে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে কত কত আছে আমরা দেখতে পাচ্ছি কি না। লেফট হ্যান্ড সাইডে ক্যালসিয়াম কটা আছে? একটা রয়েছে। রাইট হ্যান্ড সাইডেও একটা আছে। লেফট হ্যান্ড সাইডে অক্সিজেন কটা রয়েছে? দুটো রয়েছে। রাইট হ্যান্ড সাইডেও দুটোই আছে। হাইড্রোজেন এখানে কটা রয়েছে? দুটো রয়েছে। আর এই ব্র্যাকেটের বাইরে এরকম 2 দেওয়া মানে ওখানেও দুটো রয়েছে। তো এটা ডান দিক বাঁ দিক অলরেডি ব্যালেন্স হয়েই রয়েছে। তো অনেক রিয়াকশনই এরকম যে ব্যালেন্স করার দরকার পড়ে না, এমনিতেই ব্যালেন্স হয়ে আছে। তো তার আর ব্যালেন্স করার দরকার নেই। এই রিয়াকশনটা যেরকম, এর আর কি ব্যালেন্স করবো? আর কোনো ব্যালেন্স করার দরকার নেই। তো এমন হতে পারে, কিন্তু বেশিরভাগ রিয়াকশনই কি না, সেখানে কিন্তু রিয়াকশনে ডান দিক বাঁ দিক কিন্তু সমান নাই থাকে। না থাকলে তখন আমাকে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। তো আমরা দেখ যে ব্যালেন্স করার কারণ এখানে আলাদা করে লিখে দিয়েছি, পরীক্ষার সময় দেয় যে ব্যালেন্স একটা রিয়াকশনকে করার দরকার কেন। রিজন ফর ব্যালেন্সিং অ্যান ইকুয়েশন। প্রথম কথা হচ্ছে এইটা, দ্য রিজন ইজ দ্যাট দ্য ল টু কমপ্লাই, in order to comply with the law of conservation of matter or mass, equation must be balanced. Law of conservation states that matter neither be created nor be destroyed. An unbalanced reaction should show that atoms might have been created or destroyed during the reaction. যদি ব্যালেন্স না করা হয় তাহলে এটা মনে হবে যে অ্যাটম ক্রিয়েট হচ্ছে অথবা ডিস্ট্রয় হচ্ছে। তো সেটা যাতে না হয়, সো ইন এ ব্যালেন্সড ইকুয়েশন টোটাল মাস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট will be equal to the total mass of the product, that is the number of atoms. এই কারণে দিস ইজ ইম্পর্টেন্ট যে একটা রিয়াকশনকে ব্যালেন্স আমাকে করতে হবে। কেন? কথাটা বুঝেছিস? অ্যাটম ক্রিয়েটও করা যায় না, ডিস্ট্রয় করা যায় না, তৈরিও করা যায় না, ধ্বংসও করা যায় না। এখন ব্যালেন্স করার জন্য দুটো মেথড আমরা ইউজ করি। যে মেথডটা তুই করেছিস ওটা হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। নাম্বার বসিয়ে বসিয়ে দেখা যে দুদিকে সমান হচ্ছে কিনা, ওকে বলে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। ওটা একটা ইজিয়েস্ট মেথড। এছাড়াও আরো একটা মেথড আছে, তাকে বলে অ্যালজেব্রিক মেথড। অ্যালজেব্রিক মেথডে কি করা হয় না, সেখানে আমি বলবো বড় রিয়াকশন হলে, কম্পারেটিভলি একটু বড় রিয়াকশন হলে সেগুলো হিট অ্যান্ড ট্রায়াল মেথডে করা অসুবিধা। তো আমি তোকে প্রথমে হিট অ্যান্ড ট্রায়াল মেথডটা শিখিয়ে দিচ্ছি, তুই যদিও করেছিস তবু আমি একবার ডিটেলে আমি তোকে বলে দিচ্ছি যে কিভাবে হিট অ্যান্ড ট্রায়াল মেথডটা ইউজ করতে হয়। নিয়ম কানুন আছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড, কিন্তু তারও মধ্যেও নিয়ম কানুন আছে। তো কিভাবে করতে হয় দেখ। আমরা কি করব? রিয়াকশনে প্রথমে আনব্যালেন্সড ইকুয়েশনটা লিখব, যেটা দেওয়া আছে। ধর H2 প্লাস Cl2 এটা রয়েছে, তো এইটা আগে লিখে ফেলব। তারপরে কি করতে হবে? কাউন্ট অফ অ্যাটম অন ইচ সাইড। মানে কি না, বাঁ দিকে হচ্ছে রিয়াক্ট্যান্ট সাইড, ডান দিকে হচ্ছে প্রোডাক্ট সাইড। তো এই হাইড্রোজেন লিখতে হবে, বাঁ দিকে কটা আছে, পায়ের কাছে যটা আছে সেই নাম্বারটা বসাবে 2। ডান দিকে কটা আছে? একটা রয়েছে। ক্লোরিন কটা? রিয়াক্ট্যান্ট সাইডে 2, প্রোডাক্ট সাইডে একটা। তাহলে কাউন্ট করতে হবে প্রথমে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে কটা কটা করে ইচ অফ দ্য অ্যাটম রয়েছে। কাউন্ট করা হলো। কাউন্ট করার পরে অ্যাড দ্য কোএফিসিয়েন্ট। কিভাবে করতে হবে? টু মেক দ্য অ্যাটমস ইকুয়াল, মানে কোএফিসিয়েন্ট ইনটু সাবস্ক্রিপ্ট ইকুয়ালস টু নাম্বার অফ অ্যাটম। কোএফিসিয়েন্ট মানে ধর এইখানে 2 আছে, তুমি এখানে 3 দিলে, তাহলে কটা অ্যাটম হলো?
এটাকে বলে কোএফিসিয়েন্ট, এটাকে বলে কোএফিসিয়েন্ট, আর এটাকে বলে কি সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট, কোএফিসিয়েন্ট আর সাবস্ক্রিপ্ট, কোএফিসিয়েন্ট ইনটু সাবস্ক্রিপ্ট ইকুয়ালস টু নাম্বার অফ অ্যাটম। তো কোএফিসিয়েন্ট 3 ইনটু 2 মানে 6, এরকম করে নাম্বার অফ অ্যাটম বের করতে হবে। কত বাঁদিকে নাম্বার অফ অ্যাটম কোএফিসিয়েন্ট বসিয়ে আমাকে এইভাবে করতে হবে। তো এখন it is necessary to reduce coefficient to lower possible ratio, never change subscript। এইটা একটা Cl2 এরকম রয়েছে, এখানে এটাকে তুমি কখনোই চেঞ্জ করতে পারো না, নেভার চেঞ্জ। কিন্তু এখানে 3 বসাতে পারো, 3 না গেল 2 বসাতে পারো, 2 গেল 4 বসাতে পারো। এই যে কোএফিসিয়েন্টটাকে চেঞ্জ করা যেতে পারে, মে বি চেঞ্জ, কিন্তু এই সাবস্ক্রিপ্টটা কখনোই চেঞ্জ করতে পারবে না, সাবস্ক্রিপ্ট যা আছে তাই থাকবে। তো এভাবে এগোতে হবে। আপডেট অ্যান্ড ডাবল চেক দ্য অ্যাটম ব্যালেন্স। লাস্টে কিন্তু দুদিকের অ্যাটম গুলোকে কিন্তু দুবার চেক করতে হবে, দুবার চেক করে দেখে নিতে হবে। নিয়ম এটা যে দুদিকের অ্যাটম নাম্বারটা কি আছে, সমান আছে কিনা, সেটা ডাবল চেক করা উচিত, দুবার চেক। এই নিয়ম করেই তবেই ব্যালেন্স করতে হয়, একবার চেক করলে হয় না, অনেক সময় ভুল হয়। তো এখানে পরে তারপরে ব্যালেন্স করলে আমার কি রিঅ্যাক্ট্যান্ট সাইড আর প্রোডাক্ট সাইড, হাইড্রোজেন 2টো ছিল, এখানে 1টা ছিল, ক্লোরিন 2টো ছিল, এখানে 1টা ছিল। তাহলে একে 2 দিয়ে মাল্টিপ্লাই, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 2টো হয়ে যাবে, এটা 2টো হয়ে যাবে, 2টো মিলে যাবে। একটা ইজিয়েস্ট ব্যাপার, এখানে 2 দেওয়া রয়েছে, ব্যালেন্স হয়ে গেল। এভাবে আমরা যেতে পারি। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি হিট অ্যান্ড ট্রায়াল মেথডে ব্যালেন্স করার জন্য। কিরকম এক্সাম্পল না, H2 প্লাস O2 ইকুয়ালস টু H2O। এই এক্সাম্পলটা আমরা নিচ্ছি যে কিভাবে ব্যালেন্স করতে হয় হিট অ্যান্ড ট্রায়াল মেথড। তো এইটা একটা ছোটখাটো রিয়াকশন। তো প্রথমেই আমাকে কি করতে হবে না, আনব্যালেন্সড রিয়াকশনটা লিখতে হবে, অ্যারো দিয়ে টোটাল আনব্যালেন্সড রিয়াকশন যেরকম লেখা আছে এরকম করে লিখে দেবো। ফার্স্ট কথা, আনব্যালেন্সড ইকুয়েশনটা লেখার পরে এবার আমাকে কি করতে হবে, বাঁ দিকে কটা হাইড্রোজেন আছে, 2টো আছে, ডান দিকেও 2টোই আছে। বাঁ দিকে অক্সিজেন কটা আছে, 2টো আছে, ডান দিকে কিন্তু 1টা আছে, অক্সিজেন 1টা রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছিস যে এই রিয়াকশনটা কিন্তু কি অবস্থায় রয়েছে, বাঁ দিক ডান দিক যদি না মিলে থাকে তাহলে সেই রিয়াকশনটাকে আমি কি বলবো, আনব্যালেন্সড ইকুয়েশন রয়েছে, তাকে আমাকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। এবারে আমার ব্যালেন্স করা শুরু হবে। কিভাবে না, আমি দেখ ডান দিকে অক্সিজেন 1টা ছিল, তাহলে দেখ আমি যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এখানে লিখলাম, হাইড্রোজেন 2টো ছিল, হাইড্রোজেন 2টো, অক্সিজেন 2টো ছিল, অক্সিজেন 1টা। এবার রাইট হ্যান্ড সাইডে যদি অক্সিজেনকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হাইড্রোজেনও কিন্তু কত হয়ে যাবে, 4টে হয়ে যাবে, ওকেও 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে যেই আমি করব তখন এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 2। তাহলে এই দুইটা মিলে গেল, কিন্তু এটা আবার বেড়ে গেল, 4 হয়ে গেল। তখন এইটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এই হাইড্রোজেনের জায়গায়, তখন আবার একটা 2 বসাতে হবে। তাহলে আমাকে ব্যালেন্স করার পরে এখানে চলে এলো যেটা, সেটা হচ্ছে এরকম যে 2H2 প্লাস অক্সিজেন ইকুয়ালস টু 2H2O। এটা রিঅ্যাক্ট্যান্ট সাইড, এটা প্রোডাক্ট সাইড। গেল, বুঝতে পেরেছিস? সোজা ব্যাপার। এখানে
4 দিয়ে করলে এদিকেও 4 হয়ে গেল, এদিকেও 4 হয়ে গেল, অক্সিজেন 2 হয়ে গেল। ডাবল চেক করে দিতে হবে। তো 4টে হাইড্রোজেন 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এখানে 4টে হাইড্রোজেন, এখানে 2টো অক্সিজেন, এখানে 4টে হাইড্রোজেন 2টো অক্সিজেন, নাম্বার অফ অ্যাটম মিলে গেল। তো এভাবে আমরা ব্যালেন্স করব। এবারে ধর আমার কাছে এই রিয়াকশনটা রয়েছে, ভালো করে দেখ যে আমরা কি করছি। C6H6 প্লাস O2 CO2 প্লাস H2। তো রিয়াকশন হিট অ্যান্ড ট্রায়াল মেথডে করার জন্য আরো কিছু নিয়ম কানুন ইউজ করা হয়, ঠিক আছে? কিরকম না, আমাকে দেখতে হয় যে কোন অ্যাটম বেশিবার আছে, কোন অ্যাটম বেশিবার আছে, টোটাল রিয়াকশনে বেশিবার রয়েছে। ধর যদি তুই কার্বনের অকারেন্স দেখিস, কার্বন টোটাল রিয়াকশনে কতবার আছে, বাঁ দিকে এখানে একবার রয়েছে আর ডান দিকে একবার রয়েছে, তাহলে কার্বন কতবার রয়েছে, কত জায়গায় রয়েছে? 2 জায়গায় রয়েছে। এই বাঁ দিকের এক জায়গায় C6H6, ওখানে এক জায়গায় কার্বন দেখতে পাচ্ছিস, আবার ডান দিকে এক জায়গায় কার্বন দেখতে পাচ্ছিস। কত জায়গায় আছে কার্বন? 2 জায়গায়। হাইড্রোজেন তুই কত জায়গায় দেখতে পাচ্ছিস? 2 জায়গায় দেখতে পাচ্ছিস, বাঁ দিকে এক জায়গায়, ডান দিকেও এক জায়গায়। অক্সিজেন কত জায়গায় দেখতে পাচ্ছিস? 3 জায়গায়, বাঁ দিকে এক জায়গায় কিন্তু ডান দিকে 2 জায়গায়, 3 জায়গায়। নিয়মটা হচ্ছে কি না, যেটা কম জায়গায় রয়েছে তাকে ব্যালেন্স করতে হবে প্রথমে, আর যেটা বেশি জায়গায় রয়েছে তাকে কি করতে হবে, তাকে পরে ব্যালেন্স করতে হবে। কথাটা শোন, যে কম জায়গায় রয়েছে, কম নাম্বার রয়েছে, কম জায়গায় রয়েছে, কার্বন কম জায়গায় রয়েছে, হাইড্রোজেনও কম জায়গায়। কার্বন কত জায়গায় রয়েছে? 2 জায়গায়। হাইড্রোজেন কত জায়গায় রয়েছে? 2 জায়গায়। অক্সিজেন কত জায়গায় রয়েছে? 3 জায়গায়। তো এই হাইড্রোজেন আর কার্বন এগুলোই কম জায়গায় রয়েছে। তো মিনিমাম নাম্বার থাকলে তাকে প্রথমে ব্যালেন্স করতে হয়, কিন্তু দুজনেই তো 2 জায়গায় রয়েছে। তখন কি করব না, যার মাস বেশি, অ্যাটমিক মাস বেশি, তাকেই আগে ব্যালেন্স করব। তো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার মাস বেশি? কার্বন। কার্বন বেশি ভারী, তাহলে কার্বনকে আগে ব্যালেন্স করব, তারপরে হাইড্রোজেনকে। কার্বনকে আগে ব্যালেন্স করব, তারপরে হাইড্রোজেনকে, তারপরে অক্সিজেনকে। এটা ব্যালেন্স অর্ডার, ঠিক আছে? আগে কার্বনকে ব্যালেন্স করব, তারপরে হাইড্রোজেনকে ব্যালেন্স করব, লাস্টে গিয়ে অক্সিজেনকে ব্যালেন্স করব। যেটা অনেক জায়গাতে থাকবে তাকে লাস্টে গিয়ে, ওটা চেঞ্জ হবে, ওকে লাস্টে গিয়ে ব্যালেন্স করতে হবে। হ্যাপাজার্ড ম্যানারে করলে বেশি সময় লাগবে, নিয়ম কানুন মেনে করলে কম সময় লাগবে। এবার দেখ যে আমার কাছে রিয়াকশনটা কি ছিল, ভালো করে দেখ। C6H6 প্লাস O2, দেখ আমি লিখছি C6H6 প্লাস O2 CO2 প্লাস H2। তাহলে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কার্বন কটা আছে? 6টা। কার্বন কটা আছে? 1টা। হাইড্রোজেন কটা আছে? 6টা। হাইড্রোজেন কটা আছে? 2টো। অক্সিজেন কটা আছে? 2টো। অক্সিজেন কটা আছে? 3টে। এখানে 2টো, 1টা, 3টে। প্রথমেই কার্বনকে আমি ব্যালেন্স করব। তো কার্বনকে ব্যালেন্স করার জন্য আমি ডান দিকে 6 দিয়ে মাল্টিপ্লাই করব। তো 6 দিয়ে যখন আমি মাল্টিপ্লাই করব ডান দিকে, এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই করব। তো কার্বন ব্যালেন্স হয়ে গেল, 6টা হয়ে গেল। হাইড্রোজেনকে এবার দেখি কটা আছে? 6টা। কিন্তু ডান দিকে হাইড্রোজেন কটা আছে? 2টো আছে। তাহলে এখানে কত দেব না, একে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 6টা হয়ে যাবে। এবারে হচ্ছে অক্সিজেনটা দেখতে হবে। অক্সিজেন তো বাঁ দিকে 2টো ছিল, 2টোই আছে।
কার্বন আর হাইড্রোজেনকে ব্যালেন্স করতে গিয়ে অক্সিজেন এখন কি আর ডান দিকে তিনটে আছে? এখন আর ডান দিকে তিনটে অক্সিজেন নেই। কটা আছে? না, এখানে 6 × 2, এই যে কোএফিসিয়েন্ট ইনটু সাবস্ক্রিপ্ট, তাহলে এখানেই 12টা হয়ে গেছে। আর এখানে তিনটে, তাহলে এখানে তিনটে, তাহলে অক্সিজেন কটা দাঁড়িয়েছে? অক্সিজেন রাইট হ্যান্ড সাইডে কটা দাঁড়িয়েছে? 15টা। দেখ ভালো করে, 6টা, 6 2 6, 6 × 2 মানে 12। আর এখানে কটা? তিনটে, তাহলে 12 আর 3 15। তা এখানে কটা আছে? দুটো। তো দুটোকে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 15 হবে? নিশ্চয়ই 15/2 দিয়ে মাল্টিপ্লাই করলে, কারণ এখানে যদি আমরা 15/2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 15/2, আর এখানে তো 2 ছিলই, তাহলে এদিকেও কি হয়ে যাবে? 15 হয়ে যাবে। কিন্তু এরকম রাখা যায় না। তখন আমাকে কি করতে হবে? না, এই 2টা দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দিতে হবে। এই নিচের 2টা দিয়ে, নিচে 2 3 এরকম রাখা যায় না। তো তাহলে আমি কি করব? না, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 6 6 8 6। একে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2টা কেটে যাবে, 15 ও 2। একে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 12 CO2। আর একেও যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 6 H2O। এবারে তুই গুনে দেখ যে কার্বন লেফট হ্যান্ড সাইডে কটা আছে। কার্বন কটা আছে? দেখ কটা? 12টা। রাইট হ্যান্ড সাইডে কটা আছে? দেখ 12টা। হাইড্রোজেন দেখ কটা আছে? 12টা। এইটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এই পাশে যেটা থাকবে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, 6টা নয়। এই 2টা দিয়ে এটাকেও মাল্টিপ্লাই হবে, এটাকেও মাল্টিপ্লাই, যার বের করতে যাবে সবাইকে এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কথাটা বুঝতে পেরেছিস? তাহলে এখানে 12টা আছে, এখানেও 6 × 2 মানে 12টাই আছে। অক্সিজেন কটা আছে? না, 15 × 2 মানে কটা? 30টা আছে। আর এদিকে কটা আছে? না, এখানে 12 × 2 মানে 24, আর এখানে 6 কত হলো? 30 হলো। তাহলে 30 হলো। বুঝেছিস কি না? দুদিকে দেখ নাম্বার অফ অ্যাটম সমান হয়েছে কিনা, ডাবল চেক করতে হয়। বুঝতে পেরেছিস? তো প্রথমে যেটা কম নাম্বার আছে সেটাকে ব্যালেন্স করতে হয়। যদি দুটোই এক হয়ে যায় তাহলে যার বেশি মাস তাকে ব্যালেন্স করতে হয়। বাকি বেশি জায়গা আছে যেটা পরে ব্যালেন্স করতে হয়। বেশি মাস আমি বলে দেবো, যত কার্বন থেকে হাইড্রোজেন থেকে কম মাস, যত বেশি যাবি বেশি মাস হবে। বলেছিলাম না 1 থেকে 30 পর্যন্ত 20 পর্যন্ত মনে রাখতে? আমি অ্যাটমের নাম্বার দিয়ে দিয়ে বলেছিলাম ভ্যালেন্সি মনে রাখার সময়। পড়েছিস? হ্যাঁ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এরকম করে 20 পর্যন্ত মনে রাখতে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সে যাই থাকুক না কেন, ওটাই আমি বলেছিলাম। এই দেখ C3H8, এটাকে যদি ব্যালেন্স করিস তাহলে কটা কার্বন আছে লেফট হ্যান্ড সাইডে? দেখে নে, আর একটা দেখাচ্ছি। এখানে আছে 3টে, এখানে আছে 1টা। অক্সিজেন হাইড্রোজেন কটা আছে? 8টা। এখানে আছে ডান দিকে 2টো আছে। এখানে অক্সিজেন কটা আছে? 2টো আছে। ডান দিকে আছে টোটাল 3টে, 2টো 1টা 3টে। এখানে 2টো আছে আর এখানে একটা 3টে আছে। তো ব্যালেন্স নেই, এটাকে ব্যালেন্স করতে হবে। তো সব থেকে কম জায়গা আছে কার্বন আর হাইড্রোজেন, তার মধ্যে কার্বনের মাস বেশি,
তাহলে কার্বনকেই আগে ব্যালেন্স করতে হবে। তো কার্বনকে আগে ব্যালেন্স করে দেওয়া হলো, 3 ওখানে বসিয়ে দেওয়া হলো, তারপরে হাইড্রোজেনকে ব্যালেন্স 4 এখানে বসানো হলো। এবারে অক্সিজেনকে ব্যালেন্স করতে হবে, অক্সিজেনকে ব্যালেন্স করতে হবে, দেখে মিলিয়ে অক্সিজেনকে ব্যালেন্স করে দিতে হবে। সোজা ব্যাপার। এখানে 3, এদিকে 3, 4 এখানে বসালে, বাকি 5 বসালেই হয়ে যাচ্ছে, কারণ 3 2 6 4 10, এখানে 10 চলে এলো, আর এটাতেও 10 করতে হবে, তাহলে 5 বসিয়ে দিলেই 10 হয়ে যাবে। কথাটা বুঝেছিস? তুই একটা কর, তাহলে বুঝতে পারবি। একটা আমি এখানে খাতা বের কর। এটা কর, MnO2 প্লাস HCl MnCl2 প্লাস ক্লোরিন প্লাস জল, এটাকে ব্যালেন্স কর।
দেখে দে। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? তাহলে যেভাবে বললাম এভাবে, এইটা হচ্ছে তোর এটা হচ্ছে আমাদের হিট অ্যান্ড ট্রায়াল মেথড। হ্যাঁ, একে বলে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। আরো একটা মেথড আছে, পাখাটা বন্ধ হয়ে গেল, তাকে বলে অ্যালজেব্রিক মেথড। এখানে 4 যাবে, এখানে 2 যাবে। এবারে যে মেথডটা আমরা বোঝাবো সেটাকে বলে কি? অ্যালজেব্রিক মেথড। এই মেথডটা কিরকম না, একটু যদি রিয়াকশনটা বড় সাইজের হয় তখন এই হিট অ্যান্ড ট্রায়াল মেথডে মেলানো অসুবিধা হয়, বড় যদি রিয়াকশন হয়। তো তখন আমরা ইউজ করি যেটা, সেটা হচ্ছে অ্যালজেব্রিক মেথড। ধরা যাক আমরা একটা রিয়াকশন নিলাম, এটা C4H10 প্লাস O2 CO2 প্লাস H2। এই যে রিয়াকশনটা, এটাকে ব্যালেন্স করতে হবে, আমরা অ্যালজেব্রিক মেথডে ব্যালেন্স করব। তো অ্যালজেব্রিক মেথডে ব্যালেন্স করার নিয়ম হচ্ছে এদের কোএফিসিয়েন্ট গুলো একটা ধরে নিতে হবে। কিরকম? পুট আননোন কোএফিসিয়েন্ট ইন ফ্রন্ট অফ ইচ অফ দ্য মলিকুলার স্পিসিস ইন দ্য ইকুয়েশন। আমার যে ইকুয়েশনটা রয়েছে তার আগে আমি একটা করে এক্স একটা, ওয়াই একটা, জেড একটা, ডাব্লিউ একটা, যা যা থাকবে আমি সেগুলো বসিয়ে দেবো। এক্স ওয়াই জেড, এ বি সি ডিও বসানো যায়, এক্স ওয়াই ডাব্লিউ জেড এইসব বসিয়ে দেবো। ঠিক আছে, আমাকে এর ভ্যালু বের করতে হবে, এক্স ওয়াই জেড ডাব্লিউ এর ভ্যালু এখানে বসবে, কিন্তু প্রথমে আমাকে এটা বসাতে হবে। এবারে বাঁ দিকে কতগুলো আছে আর ডান দিকে কতগুলো আছে এটা হিসাব করে করে বসাতে হবে। যেরকম ধর কার্বন কটা আছে, তাহলে কার্বন কটা হয়ে গেল? কার্বন হয়ে গেল 4 এক্সটা, 4 এক্সটা, 4 ইন্টু এক্স, কোএফিসিয়েন্ট ইন্টু সাবস্ক্রিপ্ট, 4 এক্সটা হয়ে গেল। ডান দিকেও কার্বন কটা আছে? না, কার্বন আছে জেডটা, এই যে জেড আছে, তাহলে 4x ইকুয়ালস টু নিশ্চয়ই জেড হবে। হাইড্রোজেন কটা আছে দেখ, বাঁদিকে কটা? 10x। ডান দিকে কটা হাইড্রোজেন দেখ, কত? 2w। দেখ 2 ইন্টু ডাব্লিউ, হাইড্রোজেনের পায়ের কাছে 2 আছে আর ডাব্লিউ বসিয়েছি আমি। অক্সিজেন কটা? অক্সিজেন 2y। আর ডান দিকে কত? না, 2z প্লাস ডাব্লিউ। ওইদিকে এক জায়গায় 2z আছে আর এক জায়গায় ডাব্লিউ আছে। তো এরকম করে আমি এইগুলো লিখে ফেলব, বুঝতে পেরেছিস? অসুবিধা নেই।
এক্স ওয়াই জেড দিয়ে আমি এইগুলো এক্স ওয়াই জেড ডাব্লিউ পি কিউ আর এ যাই হোক একটা দিয়ে লিখে ফেলব। তারপরে একটা নাম্বারকে আমি আরবিট্রারিলি 1 ধরে নেব, নিজের মনোমতো একটা ধরে নেব, 1ই ধরা হয়, যে এক্স এর ভ্যালু আমি মনে করি 1, লেট এক্স ইকুয়ালস টু 1। তাহলে আমার কাছে জেড কত হবে? জেড ইকুয়ালস টু তো 4x, তাহলে 4 ইন্টু 1 মানে 4। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে? দেখ, এক্স ইকুয়ালস টু 1 হলে জেড ইকুয়ালস টু 4 হয়। এখানে কি আছে? 2w ইকুয়ালস টু 10x, তাহলে আমি লিখছি 2w ইকুয়ালস টু 10x। 10x মানে তো 10, x এর ভ্যালু তো 1 ধরে নিয়েছি, তাহলে w ইকুয়ালস টু কত? 5। 2w ইকুয়ালস টু 10, তাহলে w ইকুয়ালস টু 5। এইবারে 2y ইকুয়ালস টু কত? 2z প্লাস w, তাহলে z কত হয়েছে? z কত? 4। তাহলে 2 ইন্টু 4 মানে কত? 8 প্লাস ডাব্লুর ভ্যালু কত? 5। তাহলে y এর ভ্যালু কত হয়ে গেল? y ইকুয়ালস টু কত হয়ে গেল? 13/2 হয়ে গেল। এই যে 2y ইকুয়ালস টু 13, তাহলে y ইকুয়ালস টু 13/2, 13/2। তাহলে আমার কাছে কি কি পেলাম? x ইকুয়ালস টু 1, এবারে সব বসিয়ে দেবো। y ইকুয়ালস টু 13/2, z ইকুয়ালস টু 4 আর w ইকুয়ালস টু 5। এইবারে এটা যদি আমি পরপর বসিয়ে দিই, এবারে যদি বসিয়ে দিই তাহলে দেখবি ব্যালেন্স হয়ে গেছে। C4H10, এখানে x ছিল 1 বসালাম, y ছিল এর জায়গায় 13/2 বসালাম, আর ডান দিকে কি ছিল? z ছিল 4, z এর ভ্যালু 4 ছিল, তাহলে 4 CO2 আর w লাস্টে ছিল w 5 ছিল, সেটা 5 বসিয়ে দিলাম। এইবারে এই 2টা দিয়ে সব জায়গায় মাল্টিপ্লাই করে দিই, তাহলে 2 C4H10 প্লাস 13O2 ইকুয়ালস টু 8 CO2 প্লাস 10H2। এরকম করে তুই ব্যালেন্স করতে পারিস, এক্স ওয়াই জেড ডাব্লিউ এসব ধরে তার থেকে ইকুয়েশন ফর্ম করে। যদি বড় বড় হয়, অনেক বেশি বেশি যদি থাকে, তাহলে ওখানে এক্স ওয়াই জেড এম এন ও পি এরকম ধরে নিলি, ধরে নিয়ে সেটাকে ভ্যালু বসিয়ে বসিয়ে প্রথম ভ্যালুটাকে 1 ধরে নিবি, এক্স এর ভ্যালুটাকে 1 ধরে নিবি, ধরে নিয়ে তুই করবি, তাহলে যা ভ্যালু আসার অটোমেটিক্যালি হয়ে যাবে, এসে যাবে। কথাটা বুঝেছিস? তো আমরা এরকম কিছু কিছু তুই আরো বাড়িতে করবি, এ কটা লিখে নে, এ কটা বাড়িতে করবি। আমি অন্য জিনিস এই চ্যাপ্টারে শেষের অংশ পড়াচ্ছি, এই 4টে তুই হোমওয়ার্ক আরো তুই বাড়িতে করবি, যত প্র্যাকটিস করবি আরো আমি করাবো। পরের দিনকার এই চ্যাপ্টারে কোশ্চেন আনসারই শুধু করাবো, ঠিক আছে? এই চ্যাপ্টারটা ধরে যত রকমের কোশ্চেন, চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, আর একটুখানি বাকি আছে, এক্ষুনি পড়িয়ে দেবো। তো এই চ্যাপ্টারটা এবারে কি স্কুলে পড়ায়, আমি আমাকে কোন চ্যাপ্টার পড়ায় আমাকে বলবি, আর সেই চ্যাপ্টারের ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবি। দালালের বই ইউজ করিস তো? যে চ্যাপ্টার তোর পড়ার দরকার পড়বে, আগে তুই 3-4 দিন আগে আমাকে তো প্রেজেন্টেশন করতে হয়, রেডি করতে হয়, চ্যাপ্টারটার ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি, পারবি? তাহলে আমি ওটা দেখে নিতে পারবো, সিলেবাসটা দেখে। আমার কাছে সিলেবাস আছে, কিন্তু একটু কন্টেন্টটা দেখলে আমাদের সুবিধা হয়, যে কি কি জিনিসটা আছে সেই অনুযায়ী পড়াতে পারবো।
ফর্মুলাগুলো প্র্যাকটিস করছিস তো, ভ্যালেন্সি সব প্র্যাকটিস করবি। আমি পরের দিনকার কিন্তু কোশ্চেন আনসার করাবো, তারপরের দিনকার আমি একটা পরীক্ষা নেব, কোশ্চেন আনসার করিয়ে তারপরের দিনকার আমি একটা এক্সাম নেব। এভাবে আমাদের পড়াটা চলতে থাকবে, একটা চ্যাপ্টার এমন করে শেষ হবে। অনেক বেশি বেশি করে কোশ্চেন আনসার করতে হবে, নাহলে হবে না। যেগুলো পিডিএফ তোর কাছে পাঠাই না ক্লাসের, তুই খাতাতে লিখে নিবি হাতে, ওটা লিখে নিবি। প্রথম ক্লাসে এই হয়েছে বলে লিখে নিবি, সেকেন্ড ক্লাসে এই হয়েছে বলে লিখে নিবি খাতায়। ওর মধ্যে থাকলে পড়তে পারবি না, ফোনের মধ্যে পড়া যায়, ওটা খাতায় লিখবি। ক্লাস নাম্বার 1 বলে লিখে যা পড়ানো হয়েছে, তোর কাছে তো পিডিএফ পাঠিয়ে দিয়েছি, লিখবি। লিখলে তবে উন্নতি হবে, নাহলে হবে না। লিখবি, যা ক্লাসে পড়ানো হবে সেটা লিখবি। একটা খাতা করবি, সেই খাতাতে লিখে দেবে। একটা একটা করে ক্লাস আজকে থেকে লিখতে শুরু কর, দেখবি শেষ হয়ে যাবে। সপ্তাহে একদিন আসিস তো, সারা সপ্তাহ ধরে লিখলে হয়ে যাবে। এই সপ্তাহের মধ্যে 4টে ক্লাস লেখা হয়ে যাবে। এটা 4 নম্বর ক্লাস হচ্ছে, 4 দিন তোকে ক্লাস নিচ্ছে। লিখেছিস? আচ্ছা, অ্যালজেব্রিক মেথডেই করবি, তাড়াতাড়ি হবে। রিটার্ন ট্রায়াল মেথডেও করতে পারিস, মেথড যে কোনো তুই ইউজ করতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই। যেটা তোর সুবিধা হবে সেটা তুই করবি। এবারে হচ্ছে কি না, কেমিক্যাল রিয়াকশন থেকে আর কি কি জানা যায়। একটা ইকুয়েশন, একটা রিয়াকশন যখন আমরা লিখি, তার থেকে কি কি ইনফরমেশন আমরা পেতে পারি, পরীক্ষায় দেয় কি কি ইনফরমেশন আমরা পেতে পারি। প্রথম কথা, রিয়াক্ট্যান্ট কে আছে, প্রোডাক্ট কে আছে, সেগুলো আমরা কিন্তু এখান থেকে জানতে পারি। যে অ্যাটমস অফ এলিমেন্ট এ, ওয়াই, এক্স, ওয়াই, তার থেকে কি তৈরি হয়েছে, এটা সম্পর্কে পেতে পারি। তুই একটা রিয়াকশন লিখলে তো তার থেকে তো রিয়াক্ট্যান্ট কে, প্রোডাক্ট কে, এটুকু তো জানতে পারবি। H2+Cl2 = HCl, তো হাইড্রোজেন আর ক্লোরিন রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টটা, ওটা এটা তো জানতেই পারবি। কিন্তু এটা ছাড়া আর কি কি জানতে পারি? প্রথম কথা, ফিজিক্যাল স্টেট, মানে তারা সলিড বা লিকুইড না গ্যাস, সেটাও কিন্তু ইকুয়েশন থেকে জানা যেতে পারে। ইকুয়েশনটাকে সেভাবে লিখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা কি না, হিট চেঞ্জ, মানে ওটা গরম হয়ে যাচ্ছে নাকি ঠান্ডা হচ্ছে, সেটাও রিয়াকশন থেকে জানা যায়। 3 নম্বর কথা কি, ওখানে গ্যাস বেরোচ্ছে না গ্যাস বেরোচ্ছে না, সেটাও জানা যায়। আর 4 নম্বর কি,
না ওখানে প্রেসিপিটেট মানে নিচে কিছু সলিড জিনিস পড়ে যাচ্ছে নাকি পড়ে যাচ্ছে না, এগুলো সবগুলোই কেমিক্যাল রিয়াকশন থেকে জানা যাবে। এটা তো জানা যাবেই, সাথে সাথে ওই জিনিসগুলো জানা যাবে যেগুলো তুই ডান দিকে দেখতে পাচ্ছিস। ফিজিক্যাল স্টেট জানা যাবে, তার হিট চেঞ্জ হচ্ছে কিনা জানা যাবে, তার গ্যাস ইভলভ হচ্ছে কিনা জানা যাবে, প্রেসিপিটেট পড়ছে কিনা জানা যাবে। কিভাবে জানা যাবে এগুলো আমি তোকে তার বলছি। প্রথমে ফিজিক্যাল স্টেট কি করে জানা যায় না, যখন ফিজিক্যাল স্টেট মানে কি, সলিড লিকুইড গ্যাস আর জলে সলিউশন। সলিড হলে ব্র্যাকেটে এস লিখতে হয়, যে সলিড তার ব্র্যাকেটে, গ্যাস হলে জি, লিকুইড হলে এল, আর জলে কোনো জিনিস যদি ডিজলভ করা হয় তাহলে এ কিউ বলে লিখতে হয়, এ কিউ ব্র্যাকেটের মধ্যে, এ আর কিউ। যেরকম ধর আমি তোকে দেখাচ্ছি, তার মানে ফিজিক্যাল স্টেট হচ্ছে সলিড হলে এস, এল হলে লিকুইড, জি হলে গ্যাস, আর অ্যাকুয়াস হলে সলিউশন, অ্যাকুয়াস সলিউশন, জলের সলিউশন। কিরকম ভাবে লিখবি তুই রিয়াকশনটাকে, এই যে Fe2O3 ব্র্যাকেটে কি লেখা আছে, এস, তার মানে ওটা কি, তারপরে অ্যালুমিনিয়াম ব্র্যাকেটে এস, তারপরে দেখ Fe ব্র্যাকেটে কি, এটা এল হবে না, এটা এস হবে, এস, আর এটাও এস লেখা রয়েছে। তাহলে এতে যে সবাই সলিড রিয়াকশন করছে সেটা বোঝা যাবে। ও আচ্ছা, মল্টেন আয়রন নিয়েছে, মল্টেন আয়রন নিয়েছে, এই যে আয়রন, এটা মল্টেন নেওয়া হয়েছে, গলিত আয়রন নেওয়া হয়েছে। মল্টেন আয়রন মানে সেই জন্য এল লেখা রয়েছে। তো যেটা লিকুইড সেটা এল লেখা থাকবে, যেটা সলিড সেটা এস লেখা থাকবে। উপরে ছবি দেওয়া রয়েছে, এটা কি সলিড, এটা কি সলিড, এটা কি গলে গলে পড়ছে, এটা কি লিকুইড, এটা সলিড। রিয়াকশন লেখার সময় কোনটা সলিড কোনটা লিকুইড সেটাও ব্র্যাকেটে এরকম লিখে দিতে হয়। আরো দেখ, এটা গেল, আরো ধর হিট চেঞ্জ মানে গরম হচ্ছে না ঠান্ডা হচ্ছে সেটাও লিখে দেওয়া যায়, রিয়াকশনের মধ্যে লিখে দেওয়া যায়। কিরকম না, গরম হলে ডান দিকে হিট প্লাস হিট বলে লিখে দিতে হবে যদি গরম হয়ে যায়, আর ঠান্ডা হয়ে গেলে মাইনাস হিট বলে লিখতে হবে। ধর সি প্লাস O2, CO2, আমি এখানে কি লিখবো না প্লাস হিট, তাহলে এই হিটটা বেরোচ্ছে, গরম হয়ে যাচ্ছে। কিন্তু ধর নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এটা এনও তৈরি হচ্ছে, এটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে মাইনাস হিট। তো যেসব জায়গায় হিট বেরোয় সেই সব রিয়াকশনকে কি বলে, এক্সোথার্মিক। যেখানে গরম হয়ে যায় সেই সব রিয়াকশন হিট বেরোয় তাকে কি বলে, যেসব রিয়াকশন ঠান্ডা হয়ে যায় হিট অ্যাবজর্বড হয় তাকে বলে কি, এন্ডোথার্মিক। তাহলে এই উপরের যে রিয়াকশনটা এটা হচ্ছে কি এক্সোথার্মিক। এই যে প্লাস হিট, এখানে কি লেখা আছে মাইনাস এনার্জি, হিট মানে এনার্জি, এটা কি লিখবো আমি এন্ডোথার্মিক। তাহলে হিট চেঞ্জ হচ্ছে কি না হচ্ছে সেটাও কিন্তু এখান থেকে বোঝা যায়। কথা বুঝেছিস? এবার ধর এরকম একটা রিয়াকশন বললাম যেটা এক্সোথার্মিক, এটা এন্ডোথার্মিক, এই সমস্ত কথাবার্তা বললাম, আশা করছি বুঝতে পেরেছিস। পড়বি, আমি পাঠিয়ে দেবো পিডিএফ, এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিয়াকশন। তাহলে হিট লিখতে পারো বা প্লাস কিউ মাইনাস কিউ লিখতে পারো। কিউ মানে হচ্ছে হিট, তো সেটা প্লাস কিউ বা মাইনাস কিউ লেখা যেতে পারে। এখানে দেখ প্লাস কিউব লেখা রয়েছে, এখানে মাইনাস কিউব লেখা রয়েছে। প্লাস কিউ মানে কি এক্সোথার্মিক, মাইনাস কিউ মানে কি এন্ডোথার্মিক। হয়ে যায়। এবারে হচ্ছে কি না গ্যাস ইভলভ, কোন রিয়াকশনে গ্যাস বেরোচ্ছে কিনা সেটা
কিভাবে বোঝায় না, এই যে উপরের দিকে একটা অ্যারো দেয়া থাকে তার পাশে, যেটা গ্যাস, তার পাশে এরকম করে অ্যারো দেয়া মানে কি, এটা গ্যাস বোঝাচ্ছে, গ্যাস বোঝাচ্ছে। জি লিখে দিলেও হবে, কিন্তু আমরা এটার আর একটা এক্সট্রা আমি বললাম যে পাশে যদি এরকম অ্যারো দেওয়া যায়, তাহলে এই যে গ্যাস বেরোচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছিস, এই যে গ্যাসটা বেরোচ্ছে, ওটাকে উপরের দিকে, আরো গ্যাস সবসময় উপরের দিকে বেরোয়, সেই জন্য উপরের দিকে ওরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া হয়। The gas comes out of the glass tube placed in the cork of the flask. ওই কর্কের মধ্যে যে গ্লাস টিউব রয়েছে, ওই গ্লাস টিউবের মধ্যে দিয়ে গ্যাসটা বেরিয়ে আসছে, জিঙ্কের সাথে H2SO করে রিয়াকশন করে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে। কথা বুঝেছিস? এটা হচ্ছে গ্যাস ইভলভ, সেটাও বোঝানো যায় একটা রিয়াকশন দিয়ে। এখানে আপওয়ার্ড অ্যারো ইজ ইউজড টু ডিনোট দ্য লিবারেশন অফ এ গ্যাস ইন কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশনে যে গ্যাস বেরোচ্ছে সেটা আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, এবারে হচ্ছে কি প্রেসিপিটেট ফরমেশন। প্রেসিপিটেট ফরমেশন কিভাবে দেখাবো, এই দেখ নিচের দিকে অ্যারো, তার মানে কি নিচে পড়ে যাচ্ছে কিছু সলিড তৈরি হয়ে নিচে থিতিয়ে পড়ছে, সেডিমেন্ট পড়ছে, তাকে বলে কি প্রেসিপিটেট। কোনো রিয়াকশনে যদি সলিড জিনিস তৈরি হয় অনেক সময় নিচে পড়ে যায়, তো তখন আমি কিরকম ভাবে বোঝাবো সেটাকে, নিচের দিকে অ্যারো, ডাউন হেডেড অ্যারো দিতে হবে। ডাউন হেডেড অ্যারো, যেরকম AgCl একটা সলিড নিচে পড়ে যাচ্ছে সিলভার নাইট্রেটের সাথে NaCl রিয়াকশন করে, তাহলে এটা হচ্ছে ডাউন হেডেড অ্যারো। এই যে এটার মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে, সিলভার ক্লোরাইড তৈরি হচ্ছে, এর মধ্যে সিলভার নাইট্রেট এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে, এই দেখ ঢালা হচ্ছে, ঢেললে কি হচ্ছে না, এই দেখ নিচে সলিড জিনিসটা হয়ে নিচে পড়ে যাচ্ছে, এই দেখ AgCl সলিড হয়ে নিচে পড়ে যাচ্ছে, সেই জন্য ওখানে কি করা হয়েছে, মানে ডাউন হেডেড অ্যারো, নিচে একটা অ্যারো দেওয়া হয়েছে। কথা বুঝেছিস কি বুঝিস? তো কেমিক্যাল রিয়াকশানে উপরের দিকে অ্যারো, নিচের দিকে অ্যারো, সলিড লিকুইড গ্যাস, এই সমস্ত হিট বেরোচ্ছে কি হিট বেরোচ্ছে না, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো কিন্তু সমস্তগুলোকেই আমরা এরকমভাবে দেখাতে পারি। এটাকে বলে কেমিক্যাল রিয়াকশন আরো বেশি ইনফরমেটিভ হচ্ছে। ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি পড়া মানে হচ্ছে এটাই মেন চ্যাপ্টার। কেমিস্ট্রি পড়তে গেলে আগে এইগুলো জানতে হবে, না হলে অন্য কোনো চ্যাপ্টার পড়া যাবে না। প্রথম ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি, যে চ্যাপ্টারই হোক না কেন, আগে প্রথমে এই চ্যাপ্টারটা পড়তে হয়। এখানেই সব কিছু আসল জিনিসপত্র সব এখানে রয়েছে। এটা যত ভালো করে তোর তৈরি হবে, তত দেখবি অন্য চ্যাপ্টার ভালোভাবে তৈরি হবে। এটা যদি না তৈরি হয় তাহলে বেকার চলে যাবে, অন্য চ্যাপ্টারে সময় নষ্ট বেকার হবে। কথাটা বুঝেছিস? তো কেমিক্যাল রিয়াকশানে কি কি জিনিস জানা যায় বললাম। তো একটা রিয়াকশানকে আমি ব্যালেন্স রিয়াকশানকে ইন্টারপ্রিট করব। এখানে একটা এক্সপেরিমেন্ট আমরা করি, তাতে যে রিয়াকশান হয় সেই রিয়াকশানটাকে আমরা সেখানে রিপ্রেজেন্ট করি, একটা রিয়াকশান লিখি যেটাকে ব্যালেন্স করছিস। ওটা হচ্ছে কি রিয়াকশানের রিপ্রেজেন্টেশন। রিয়াকশানটার ছবি দিয়ে এরকম করা যাবে না, রিয়াকশান কি করতে হবে, প্রোডাক্ট রিয়াক্ট্যান্ট বলে লিখতে হবে, তাই না? তো ইন্টারপ্রিট করতে হবে, সেই ইন্টারপ্রিটেশনটা কিন্তু আমরা এখানে করি। কিভাবে না, এইখানে দেখতে পাচ্ছিস যে ইন্টারপ্রিটেশন, কপারের সাথে অক্সিজেনের রিয়াকশন, কপার অক্সাইড। তো এটা হচ্ছে কাজ, রিয়াকশনটা করা হচ্ছে, কিন্তু রিয়াকশনটা করার বদলে আমরা লিখি হচ্ছে এইটা উপরে যেটা রয়েছে ওটাই আমরা লিখি, বা রিয়াকশনটাকে ওভাবে লেখা হয় কপার অক্সিজেন রিয়াকশন করে কপার অক্সাইড। আমাদের কাছে এটাই হচ্ছে কি রিয়াকশনটাকে আমরা কি করি, রিপ্রেজেন্ট করি। কাউকে যখন আমি বলবো একটা রিয়াকশনের কথা, তখন তো আর আমি ছবি টবি দিয়ে বলতে যাব না, আমি কিভাবে বলবো, একটা ইকুয়েশন লিখব,
তাহলে ইকুয়েশনটা কি হলো? রিপ্রেজেন্টেশন অফ দ্য কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন যা ঘটছে তাকে রিপ্রেজেন্ট করার জন্যই কেমিক্যাল ইকুয়েশন। সেই জন্য তাকে ইনফরমেটিভ করার জন্য, দেখ ব্র্যাকেটে এস লেখা রয়েছে, মানে কি এটা সলিড, মানে কি লেখা আছে জি লেখা আছে, মানে এটা গ্যাস, এটা সলিড, এভাবে রিপ্রেজেন্ট করতে হবে, নিয়ম এটা। আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম। তো কপার ইন সলিড স্টেট রিঅ্যাক্টস উইথ অক্সিজেন টু ফর্ম কপার অক্সাইড, ফর্মুলা অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট লিখতে হবে, তারপরে ব্যালেন্স করে দিতে হবে। সেটাই হচ্ছে কেমিক্যাল রিয়াকশন রিপ্রেজেন্টেশন, যে কথা আমি তোকে বলছি। তো কেমিক্যাল রিয়াকশনেতে যত কিছু জানা যায় সব লিস্ট করে লিখে দিয়েছে, এত কিছু জানা যায়। দেখ, chemical reaction describes the reactant product, their symbol formula, reactant product symbol, ratio of the molecules of the reactant participate in the chemical reaction, molecular masses এগুলো আমি বলছি পরে, masses expressed in gram, gas involved in chemical reaction, from the balanced chemical number of molecules of atoms calculated by using molar mass, এটা আমি বলছি, রিলেটিভ মাস অফ দ্য রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট। আরও এই সমস্ত রিলেশনশিপগুলো জানা যায়, এগুলো আস্তে আস্তে তুই বুঝতে পারবি, মাস মাস, মাস ভলিউম, ভলিউম ভলিউম, মাস ভলিউম, এগুলো জানা যায়, কিন্তু এক্ষুনি সব বুঝতে পারবি না। আমি টোটাল জিনিসটা লিখে দিয়েছি, আস্তে আস্তে আরও সাবসিকুয়েন্ট চ্যাপ্টার যখন পড়তে যাবি তখন কিন্তু এই জিনিস আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে এগুলো লিখে দিয়েছি। এবারে দেখ, সাধারণত কেমিক্যাল রিয়াকশন থেকে কি কি জানতে পারি, আর ওদিকে লেখা আছে কি কি জানতে পারি না। আমাদের পরীক্ষার সময় দু রকমেরই পরীক্ষার সময় দেয়, যে কেমিক্যাল রিয়াকশন থেকে তুমি কি জানতে পারো বলো, 3-4টে লেখো, আর বলো যে কি তুমি জানতে পারো না। কি জানতে পারি না, রিয়াক্ট্যান্ট প্রোডাক্টের নেচার সম্পর্কে জানতে পারি, কি আছে তাদের ফর্মুলা, সিম্বল, এসব জানতে পারি, কোন দিক থেকে কোন দিকে রিয়াকশন হচ্ছে, রিভার্সেবল বা ইরিভার্সেবল হচ্ছে কিনা জানতে পারি, উল্টো দিকে আসছে কিনা, ফিজিক্যাল স্টেট জানতে পারি, আরও তুই বলতে পারিস গ্যাস হচ্ছে কিনা সেটা জানতে পারি, প্রেসিপিটেট পড়ছে কিনা সেটা জানতে পারি, যা আমি কয়েকটা লিখে দিয়েছি। কিন্তু কি জানতে পারি না, কি রিয়াকশন থেকে জানা যায় না। দেখ, খুব গুরুত্বপূর্ণ, রিয়াকশন থেকে জানা কি যায় না। It does not tell us whether the reaction is complete or not. রিয়াকশনটা কি পুরো কমপ্লিট হয়ে গেছে নাকি এখনো বাকি আছে, এটা কি জানতে পারা যায়? জানতে পারা যায় না। রিয়াকশন বাকি আছে কি কমপ্লিট হয়ে গেছে এটা জানতে পারা যায় না। কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের কত অ্যামাউন্ট আছে তা কি জানা যায়? জানা যায় না। স্পিড অফ দ্য রিয়াকশন, রিয়াকশনটা কি তাড়াতাড়ি যাচ্ছে না ধীরে ধীরে যাচ্ছে সেটা কি জানতে পারি? জানতে পারি না। রিয়াকশন লিখলে ওসব জানা যায় না। কালার চেঞ্জ হচ্ছে কি না হচ্ছে ডিউরিং দ্য রিয়াকশন জানতে পারি কি? কালার কিরকম হচ্ছে, গ্রিন থেকে ব্ল্যাক হচ্ছে, সব কি রিয়াকশন থেকে বোঝা যায়? বোঝা যায় না। ওয়েদার দ্য ইভলিউশন অফ লাইট এনার্জি বেরোচ্ছে কি ডিউরিং দ্য রিয়াকশন, লাইট বেরোচ্ছে কি, হিট বেরোচ্ছে কি না জানা যায়, কিন্তু লাইট এনার্জি বেরোচ্ছে কি, সব কি জানা যায়? জানা যায়। তো কেমিক্যাল রিয়াকশন কি ইনফরমেশন দেয় তা এদিকে লেখা রয়েছে, আর কেমিক্যাল রিয়াকশন কি ইনফরমেশন প্রোভাইড করতে পারে না, কি ইনফরমেশন সেখান থেকে জানা যায় না, সেটা আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ইনফরমেশন গুলো পাওয়া যায়, কিন্তু এই ইনফরমেশন গুলো আমরা পাই না। বুঝেছিস? এবার শোন, যে আরো একটা ছোট্ট অংশ যেটা লাস্টে ছিল সেটা আমি পড়িয়ে দিচ্ছি, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। রিলেটিভ অ্যাটমিক মাস অ্যান্ড রিলেটিভ মলিকিউলার মাস, এই জিনিসটা কি? এই যে আমরা বললি, জিজ্ঞাসা করলি যে কোনটা ভারী কোনটা হালকা, এটা মাস থেকেই জানা যায়, কার মাস বেশি কার মাস কম, সেটা থেকেই আমরা ভারী হালকা ইত্যাদি এগুলো বুঝতে পারি। কথা বুঝেছিস?
তো অ্যাটমগুলো তারা এতই ছোট যে তাদেরকে নিয়ে ডাইরেক্টলি কখনো ওজন করা যাবে না, ওয়েট করা যাবে না। অ্যাটমের তোকে 4টে অ্যাটম দিল, তুই দাঁড়িপাল্লা নিয়ে ওজন করতে পারবি না। কারণ ওগুলো এত ছোট, এত হালকা যে atoms are extremely small in size and very light, so atoms cannot be weighed directly, তাদেরকে ডাইরেক্টলি ওয়েট করা যায় না। সেই জন্যে আমাদেরকে কি করতে হয়, রিলেটিভ অ্যাটমিক মাস বের করতে হয়। রিলেটিভ মানে কোনো একটা জিনিসের তুলনায় কত টাইমস ওটা ভারী সেটা দেখতে হয়। ওর নিজস্ব মাস কত ওটা বের করা যায় না, রিলেটিভ মাস। রিলেটিভ মাস মানে কি, আমরা সব কিছুই রিলেটিভ মাস ইউজ করি। তুই যখন দোকানে গেলি, দোকানে হয়তো তুই গেলি না, ধর তোর বাবা গেল কি মা গেল কেউ গেল, গিয়ে হয়তো বললো যে আমাকে 5 কেজি আলু দিন কি 1 কেজি আলু দিন। তো সে কিভাবে দেয়, সে একটা 5 কেজি বা 1 কেজির একটা বাটখারা হয়, দেখেছিস তো, একটা এরকম লোহার, ওটা একদিকে দেয় আর একদিকে জিনিসটা দেয় যেটা কিনবি তুই সেটা দেবে, চাল হলে চাল, আলু হলে আলু, পটল হলে পটল, যেটা হবে সেটা দেবে। দিস ইজ কল্ড রিলেটিভ, মানে ওইটার ওয়েটের সমান তোকে একটা ওয়েট দিচ্ছে, ওর রিলেটিভে তোকে দিচ্ছে। ওটা হচ্ছে 5 কেজি, তো সেই হিসাবে ওটা তোকে দিচ্ছে। তো ওটা যে 5 কেজি এটা কে বলল, এটা আরবিট্রারিলি ধরে নেওয়া হয়েছে যে এইটা 1 কেজি, এটা 2 কেজি, এটা 3 কেজি, সারা পৃথিবী জুড়ে একটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে। সেরকম অ্যাটমিক ওয়েটের ক্ষেত্রেও অ্যাটমের মাসকে স্ট্যান্ডার্ড করা হয়েছে। সেই স্ট্যান্ডার্ড মাস অনুযায়ী দেখ, উই কনসিডার দ্য মাস অফ অ্যাটম or molecule and we compare the mass of that atom with the mass of another atom. একটা অ্যাটমের মাস ধরে নেওয়া হয়েছে, ধর কথার কথা যে হাইড্রোজেনের মাস হচ্ছে 1 ধরে নিলাম। তাহলে এবার অক্সিজেনের মাস তুই বের করতে যাবি, তাহলে দাড়িপাল্লা রয়েছে, হ্যাঁ, তো দাড়িপাল্লাতে তুই একদিকে অক্সিজেন চাপিয়েছিস, এদিকে অক্সিজেন আর এদিকে হাইড্রোজেন হচ্ছে এক একটা 1 করে। তো হাইড্রোজেন এদিকে তুই 1টা 2টো 3টে 4টে এরকম করে দিচ্ছিস, দিয়ে যখন সমান হয়ে যাবে তখনই অক্সিজেনের মাসটা বেরোবে। ধর তুই 16টা হাইড্রোজেন দিবি, তখন দেখলি সমান হয়ে গেল, তাহলে অক্সিজেনের মাস কত হয়ে গেল, 16। কিন্তু অক্সিজেনের মাসটা 16 হলো কেন, একটা হাইড্রোজেনকে আমি 1 ধরেছি, তো 16খানা হাইড্রোজেন আমি দিয়েছি, দিতে হাইড্রোজেনের ওই 16টা হাইড্রোজেনের সমান হয়ে গেল একটা অক্সিজেন। তার মানে অক্সিজেন হলো হাইড্রোজেনের চাইতে 16 টাইমস হেভিয়ার, 16 গুণ ভারী, 16 টাইমস হেভিয়ার। আমার কথা বুঝেছিস? তুই যখন হাইড্রোজেনকে 1 ধরে নিলাম, তো অক্সিজেন তো ভারী, তো দাঁড়িপাল্লায় যদি দিস তাহলে অক্সিজেনের দিকে ঝুলে পড়বে, অক্সিজেন ভারী, তো তুই 1টা 2টো করে হাইড্রোজেন দিচ্ছিস, এটা উঠছে, উঠে এরকম সোজা হয়ে গেল, 16টা হাইড্রোজেন দেওয়ার পরে সোজা হয়ে গেল। এর মানে কি, মানে অক্সিজেনটা হাইড্রোজেনের চাইতে 16 গুণ ভারী, 16টা হাইড্রোজেন দিলে তবে একটা অক্সিজেনের সমান হচ্ছে। সেরকম 12টা ধর কার্বন দিবি, হাইড্রোজেন ধর 12টা দিবি, তো কার্বনের সাথে সমান হয়ে গেল, তাহলে কার্বনের ওয়েট কত হলো, হাইড্রোজেনের 12 গুণ, 12 টাইমস। কারোর কোনো অ্যাবসলিউট ওয়েট বলে কোনো ব্যাপার নেই, কে কার কত গুণ ভারী সেটাই এখানে বিচার করা হয়। সেই জন্য ওখানে নামটা লেখা রয়েছে, দেখ, রিলেটিভ অ্যাটমিক মাস। সিন্স হাইড্রোজেন and steel is the lightest element, it was chosen as standard unit for the comparison.
প্রথমে হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড ধরা হতো, হাইড্রোজেনের রেসপেক্টেই সকলের ওয়েট বের করা হতো, হাইড্রোজেনকেই বাটখারা হিসাবে ধরা হতো। কিন্তু 1961-এ কি না, কার্বন 12 C12 atoms of carbon was taken as the standard unit for comparison। তোকে যদি বলে যে এখন কাকে স্ট্যান্ডার্ড ধরা হয় কম্পেয়ার করার জন্য অ্যাটমিক মাস, তুই কি বলবি? না, সি এই মাথায় 12 লিখবি, এটাই হচ্ছে এখন স্ট্যান্ডার্ড ইউনিট ফর কম্প্যারিজন। কথা বুঝেছিস? 1961 এর পর থেকে কার্বনকেই ধরা হয়। তার আগে কি ছিল? হাইড্রোজেন ছিল, অক্সিজেনও মাঝে মধ্যে ছিল। কিন্তু এখন কাকে স্ট্যান্ডার্ড ধরা হয়? C12। এটা পরীক্ষায় দেয়, এটা মনে রাখবি। তো রিলেটিভ অ্যাটমিক মাস বলতে তুমি কি বোঝো? ভালো করে মুখস্থ করে মনে রাখবি এইটা এবং তার ফর্মুলাটা। RAM, relative atomic mass of an element, is the number of times of one atom of an element is heavier than 1/12 mass of the one atom of carbon। কার্বনের একটা অ্যাটমের যা মাস তাকে কি করতে হবে? 12 দিয়ে ডিভাইড করতে হবে, 1/12। কার্বনের একটা অ্যাটমের যা মাস তাকে 12 দিয়ে ডিভাইড করতে হবে, করার পরে যে মাসটা বেরোবে তার চাইতে কোনো একটা অ্যাটম যত টাইমস হেভিয়ার হবে তাকে বলে রিলেটিভ অ্যাটমিক মাস। মানে এই হচ্ছে ফর্মুলাটা, মাস অফ ওয়ান অ্যাটম ডিভাইড বাই 1/12 দ্য মাস অফ ওয়ান অ্যাটম অফ কার্বন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা ফর্মুলাটা এবং এই ডেফিনেশনটা। কার্বনের একটা অ্যাটমের মাসের 1/12 পার্টের চাইতে হাউ মেনি টাইমস হেভিয়ার একটা পার্টিকুলার অ্যাটম, তাকে কি বলে? রিলেটিভ অ্যাটমিক মাস। ঠিক আছে? আর রিলেটিভ মলিকুলার মাস কি? একই জিনিস, সেম ডেফিনেশন, আমি একই রকম ভাবে লিখে দিয়েছি। এই দেখ, নাম্বার অফ ওয়ান অ্যাটম লেখা রয়েছে এখানে, এখানে কি লেখা আছে? ওয়ান অ্যাটম লেখা রয়েছে। তো অ্যাটমিক মাস বের করার সময় অ্যাটম লেখা থাকে, মলিকুলার মাস বের করার সময় এখানে দেখ একই জিনিস পড়ে যাবি। এই দেখ এখানে কি লেখা আছে? মলিকিউল শুধু লেখা থাকবে এই জায়গাটায়, বোঝার সুবিধার দুটো একই রকম ভাবে আমি লিখে দিলাম যে ওর একটা মলিকিউল কোন একটা কার্বন অ্যাটমের চাইতে যত টাইমস হেভিয়ার হবে সেটাকেই বলে কি? রিলেটিভ মলিকিউলার মাস। নিচে সবই একই লেখা হবে, নিচে অ্যাটম ফ্যাটম সবই লেখা হবে, ওটাকে যেন মলিকিউল চেঞ্জ করে, নিচে অ্যাটম এটা একই, স্ট্যান্ডার্ড কখনো চেঞ্জ হয় না, যার রেসপেক্টে করা হচ্ছে সেটা চেঞ্জ হয় না। তুমি যখন বাটখারা চেঞ্জ করতে পারো না, তুমি তোমার নিজের জিনিসটা চেঞ্জ করতে পারো। আমি 1 কেজি নেবো না, 2 কেজি নেবো, 5 কেজি নেবো, ওর বাটখারাটাকে ভাঙতে পারো না, ভেঙে হাফ করতে পারো না। ওর বাটখারাটাকে, ওটা স্ট্যান্ডার্ড, ওটাকে কিছু করা যায় না, ওর রেসপেক্টে তোমাকে ওজন করতে হবে। কার্বনের 1/12 পার্ট অফ অ্যান অ্যাটম, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সেই জন্য নিচেরটা কোনো চেঞ্জ হবে না। যখনই তুই লিখতে যাবে নিচেরটা একই থাকবে, যা যা ডেফিনেশন হবে নিচেরটা একই থাকবে, উপরটা চেঞ্জ হতে পারে। মলিকুলার মাস, RAM, RMM, রিলেটিভ মলিকুলার মাস, কথাটা বুঝেছিস? এভাবে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এগুলো বলে দিলাম, এগুলো কিন্তু সব মনে রাখতে হবে, একদম এগুলো বাদ দেওয়া যাবে না। এগুলো বাদ দিলে কিন্তু এগুলো কি করে আমি বের করব? এই যে রিলেটিভ মলিকুলার মাস বের করব, অ্যাটমিক মাসগুলো দেয়া থাকে, এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে। অ্যাটমিক মাস আমরা বের করতে পারি না, হাইড্রোজেনের মাস 1, এটা আমি কি করে বের করব? সব এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে। কিন্তু মলিকুলার মাসটা আমরা কি করতে পারি? ক্যালকুলেট করতে পারি। তো আমাদের সিলেবাসে দুটো আছে, একটা হচ্ছে রিলেটিভ মলিকুলার মাস বের করা, আর একটা হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন বের করা।
এই দুটো আমি তোকে বলে দিচ্ছি কি করে করে, পরের দিনকার কোশ্চেন আনসার করাবে, এটা করালেই হয়ে যাবে চ্যাপ্টার। রিলেটিভ মলিকুলার মাস কি করে বের করে আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধর তোকে বলেছে যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের রিলেটিভ মলিকুলার মাস বের করতে, NO2। তুই কি করে বের করবি? না, তোকে দেয়া থাকবে তার নাইট্রোজেন কত 14, অক্সিজেন কত 16, এগুলো দেয়া থাকবে, নাইট্রোজেন 14, অক্সিজেন 16। তাহলে তুই কি করবি, দেখ NO2, তাহলে নাইট্রোজেন 14 বসাবি, প্লাস দিবি, মাঝখানে দিবি কি প্লাস, অক্সিজেনের 16, কিন্তু কটা আছে, দুটো আছে, এই 2 দিয়ে মাল্টিপ্লাই করবি, করে সব অ্যাড করে দিবি। দেখ 14 আর 2 × 16, তাহলে অ্যাড করে কত 46, সোজা ব্যাপার একদম। অ্যাটমের মাসগুলো দেয়া থাকবে, অ্যাটমিক ওয়েট যেটাকে বলে, অ্যাটমিক ওয়েট গুলো দেয়া থাকবে, সেগুলো তুই বসিয়ে বের করে দিবি। কথা বুঝেছিস? ধর আমি কথার কথা বলছি, ধর তোকে বললো যে ক্যালকুলেট দা মলিকিউলার মাস বা রিলেটিভ মলিকুলার মাস অফ সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা আমি বলেছিলাম তোকে, H2SO4। তোকে দেয়া থাকবে হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1, সালফার 32, অক্সিজেন 16। তুই যখন করবি তখন কি, এখানে 2 আছে, হাইড্রোজেন কত করে, না 1 করে, 1 মনে করে মাঝখানে প্লাস দিবি, তারপরে কি আছে সালফার, সালফার কটা আছে, একটাই আছে, তো কত সালফারে 832, প্লাস অক্সিজেন কত 16 করে, কটা আছে 4টে, ইন্টু 16, ব্যাস 2 + 32 + 64, মানে এটা হয়ে গেল 98। কথা বুঝলি কি বুঝলি না? প্রত্যেকটার দেয়া থাকবে, তুই হিসাব করে করে বসাবি। তাহলে একটা কর, আমি দিচ্ছি তোকে, দিচ্ছি, লেখ খাতায় লেখ, ক্যালকুলেট দা রিলেটিভ মোলার মাস অফ জিঙ্ক নাইট্রেট। এখানে দিয়ে দিলাম জিঙ্ক হচ্ছে 65, নাইট্রোজেন হচ্ছে 14, আর অক্সিজেন হচ্ছে 16। এবারে কত ভ্যালু আসছে দেখ,
বুঝিস কত এসছে? হ্যাঁ, 30 কি করে হলো? NO3 তো মানে দেখ, বুঝতে পারিস নি। এই দেখ দেখ ভালো করে, ZnNO3 জিঙ্ক হচ্ছে কত? 65 প্লাস ব্র্যাকেটের মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে কত? 14। আর অক্সিজেন আছে কটা? 3টে। সেটা আবার বাইরে 2 দিয়ে মাল্টিপ্লাই আছে, দেখ ভালো করে। এই টোটাল জিনিসটা হচ্ছে এইটা। তাহলে 65 প্লাস এইটা কত? 48, 14 প্লাস 48 ইন্টু 2 আছে। তাহলে 65 প্লাস 14 প্লাস 48 মানে 62 ইন্টু 2। তাহলে 65 প্লাস 124, 65 যা 9, এই 549, 628, 189। বুঝলি কি বুঝলি না? ভিতরেরটা যেটা NO3 আছে সেটা পুরো বের করতে হবে, তার বাইরে যা থাকবে সেটা দিয়ে আবার মাল্টিপ্লাই করতে হবে। ঠিক করে নে। হয়েছে? এরকম করে বের করা যায়। এখানেও আর একটা দেওয়া রয়েছে, আমি তোকে সালফিউরিক অ্যাসিড যেরকম, আমি তোকে কয়েকটা এখানে দিয়ে দিচ্ছি, সেটা তুই করবি, ঠিক আছে? লিখে নে। ক্যালকুলেট রিলেটিভ মোলার মাস অফ following compounds. Aluminium sulfate, disodium hydrogen phosphate, copper sulfate dot 5H2O, ferric sulfate 5,
KMnO4 এখানে গিভেন দেয়া আছে অ্যালুমিনিয়াম 27, সালফার 32, অক্সিজেন 16, সোডিয়াম 23, হাইড্রোজেন 1, ফসফরাস 31, কপার 63.5, সালফার অক্সিজেন হাইড্রোজেন দিয়েছি, আয়রন 56, পটাশিয়াম 39, ম্যাঙ্গানিজ 55। এটা দেওয়া রয়েছে, এটা দিয়ে এই কটা বের করি। একটা দিলাম Na2, এটাও হোমওয়ার্ক রইল। আচ্ছা, এগুলো গেল কি করে রিলেটিভ মলিকুলার মাস বের করে। আর একটা জিনিস আছে যেটা এবারে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে পার্সেন্টেজ কম্পোজিশন অফ এ কম্পাউন্ড। একটা কম্পাউন্ডের মধ্যে বিভিন্ন জিনিসপত্র কত কত পার্সেন্টেজে আছে ওটা বের করতে হবে। ধর কার্বন ডাই অক্সাইড, তাতে কি কি আছে? কার্বন আছে আর অক্সিজেন আছে। তো কিভাবে বের করবি? খুবই সোজা। কার্বন কত পার্সেন্ট আছে, অক্সিজেন কত পার্সেন্ট আছে। প্রথমে কি করবি না, কার্বন ডাই অক্সাইডের তুই মোলার মাসটা বের করবি, RMM বের করবি। কার্বন ডাই অক্সাইডে কি, কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16 × 2 মানে 32, মানে কত? 44। এই 44 হয়ে গেল মলিকুলার ওয়েট অফ কার্বন ডাই অক্সাইড 44। যদি তুই কার্বন বের করতে চাস, 44 এর মধ্যে কত কার্বনের পার্সেন্টেজে বের করতে হবে। তো 44 এর মধ্যে এই দেখ, 44 এর মধ্যে কার্বন কত, এখান থেকে দেখতে পাচ্ছিস কত? 12। তাহলে তুই কার্বনের যদি পার্সেন্টেজ বের করতে হয় তাহলে লিখবি 12/44 ইন্টু কি 100। এটা 12/44 ইন্টু 100, 27.2। যেটার পার্সেন্টেজ বের করবি ওটা কতটা আছে লিখবি, ডিভাইডেড বাই টোটালটা লিখবি, ইন্টু 100। তাহলে অক্সিজেন যদি বের করতে হয় তাহলে কত পার্সেন্ট, কিভাবে বের করবি? অক্সিজেন কত, কি লিখবি বল? অক্সিজেনটা, কার্বন লিখেছি, পার্সেন্ট অফ কার্বন হচ্ছে 12/44 ইন্টু 100। তাহলে অক্সিজেন বের করতে গেলে অক্সিজেন কত? এই যে এখানে দেখতে পাচ্ছিস তো, এই যে 32। তাহলে তুই অক্সিজেনের পার্সেন্টেজ বের করতে গেলে 32/44 ইন্টু 100। টোটাল মাসটা বের করবি, আর প্রত্যেকটা কত কত আছে সেটাকে ওই মাসটা দিয়ে ডিভাইড করে 100 দিয়ে মাল্টিপ্লাই করবি, তাহলে পার্সেন্টেজ বেরোবে। আমার কথা বুঝেছিস না বুঝিস? আমি দেখাচ্ছি, আরো একটা দেখাচ্ছি। ধর এরকম আছে NaOH। তো এটার প্রথমে মাস বের করলাম, সোডিয়াম হচ্ছে 23, এটা 16, এটা 1, তাহলে কত হয়ে গেল? 40। এবারে যদি বলে সোডিয়ামের পার্সেন্টেজ কত, তাহলে কি লিখবো? সোডিয়ামটা কতটা আছে দেখতে হবে, কত? 23, নিচে টোটালটা লিখবি 23/40। যদি তোকে বলে অক্সিজেন কতটা আছে বলো পার্সেন্টেজ, 16/40 ইন্টু 100। যদি তোকে বলে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে বলো, তাহলে এই হাইড্রোজেন এই 1 আছে এখানে, 1/40 ইন্টু 100। এই যা পার্সেন্টেজ হিসাব করে বেরোবি 23/40 ইন্টু 100। আর এখানে দেখ অক্সিজেন 16/40 ইন্টু 100 বা 1/40 ইন্টু 100, এত পার্সেন্ট সোডিয়াম, এত পার্সেন্ট অক্সিজেন, এত পার্সেন্ট হাইড্রোজেন তার মধ্যে আছে।
কথাটা বুঝেছিস? তো চল এরকম একটা প্র্যাকটিস করা যাক। ক্যালকুলেট the percentage composition of the constituents in HNO3. নাইট্রিক অ্যাসিডে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো কত কত পার্সেন্টেজ আছে সেটা বের করতে হবে।
মাসটা কত বেরিয়েছে? HNO3 কত বেরিয়েছে বল? কি করে হলো? হাইড্রোজেন 1, এ তো লিখে দিয়েছি 1, এটা 14, এর 16 ইন্টু 3, 1 প্লাস 14 প্লাস 48, এটা অ্যাড করলে 93 হয় নাকি? হ্যাঁ, সোজা ব্যাপার তো, জাস্ট অ্যাড করবি, তাহলে সিম্পল ম্যাথামেটিক্স। 1/63 ইন্টু 100, এটা করলে বেরোবে। নাইট্রোজেন 1 14/63 ইন্টু 100 বেরোবে। অক্সিজেন 48/63 ইন্টু 100 বেরোবে। এগুলো ক্যালকুলেশন করবে, যা বেরোবে তাই। একটা পার্সেন্টেজ বের করতে দিয়ে দিচ্ছি আমি, ওটাও করবি। হোমওয়ার্ক, calculate the percentage composition of constituents in a aluminium chloride detail sulfur dioxide CA ZnSO4 DA HTSO4 DA পটাশিয়াম আয়ন, এখানে দিয়ে দিচ্ছি অ্যাটমিক মাস। অ্যালুমিনিয়াম 27, ক্লোরিন 35.5, সালফার 32, অক্সিজেন 16, জিঙ্ক 65, হাইড্রোজেন 1, পটাশিয়াম 39, ম্যাঙ্গানিজ 55। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। চ্যাপ্টারটা শেষ হলো, পরের দিনকে আমি কোশ্চেন অ্যান্সার করাবো।